70-80 হাজার টাকা মিনিমাম, এটা আরো বেশি হইতে পারে। এক রাত থাকার ভাড়া লাখ লাখ টাকা গুনতে হবে শুধুমাত্র এক রাত থাকার জন্য। থাইল্যান্ডে কিছু সময় কাটিয়েছিলাম মিলিয়নার বিলিয়নারদের মাঝে। মানে এদের কাছে কি পরিমাণ টাকা পয়সা তা হয়তো এরা নিজেরাও জানে না। কিভাবে এসব হলো সেই গল্পই আপনাদের শোনাবো, আর সেই সাথে ফুকেট শহরটাও ঘুরায় দেখাবো। থাইল্যান্ডে ঘুরতে আসলে কোন ব্যাপারগুলো আপনাদের জেনে আসা উচিত, আশা করছি সেই সব কিছু এই ভিডিও থেকেই জানতে পারবেন। ওয়েলকাম করছি সবাইকে আমার থাইল্যান্ডের আরও একটি নতুন ভ্রমণ গল্পে। মোটামুটি সবারই গোছগাছ রেডি, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে সবাই একদম প্রস্তুত, এখন বের হব। আগের ভিডিওতে দেখেছেন থাইল্যান্ডে আসার পরে আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, এবং এই ফুকেটের মধ্যে একমাত্র বাঙালি রেস্টুরেন্ট তারই আছে। তার রেস্টুরেন্টে এই কয়েকদিন আমরা বাংলা খাবার খেয়েছি, আর তার গাড়ি থাকার সুবাদে সে আমাদেরকে অফার করেছে যে আজকে সারা দিন সে আমাদেরকে নিয়ে ঘুরবে, আর আধা ঘন্টার মধ্যে সে চলে আসবে। আর এখন যাচ্ছি যে আমার হোটেল থেকে, ওই যে রাস্তার ওই পাশটায় আমার হোটেল থেকে চেক আউট করে এই যে ঠিক রাস্তাটা পার হলেই 7-Eleven। এই পাশটা হচ্ছে সব কসমেটিক্স আইটেম, এই পাশে বাচ্চাদের ডাইপার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, আর এই যে খাবার সাইটগুলো এই পাশ থেকে শুরু। থাইল্যান্ডে একটু পরপরই 7-Eleven শপ। আমরা সাধারণত যেটা করেছি এই ফ্রোজেন খাবারগুলো নিয়েছি। এটা দেখা যায় যে ওরাই খাবার টাবার সব কিছু গরম করে দিয়ে দেয়। এই দেখেন ভাত আছে, ভাতের সাথে চিকেন তরকারি অনেক কিছু এখানে আছে। তবে অবশ্যই আপনাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে, কারণ খাবারের প্যাকেটের গায়ে ইংলিশে কিছু লেখা থাকে না, সব কিছু ওদের থাই ভাষায় লেখা থাকে, যেটা আপনি পড়ে বুঝবেন না। সো কোনটার মধ্যে পর্ক আছে ওইটাও আপনি বুঝবেন না, হালাল হারামের একটা ব্যাপার আছে, সব কিন্তু থাই ভাষায় লেখা, আপনি পড়ে কিচ্ছু বুঝবেন না যে এটার মধ্যে এই তরকারিটা কিসের। তারপরে আর একটা দেখাই, দেখেন কোনো কিছু ইংলিশে লেখা নাই। এই বিস্কিটগুলো খুবই মজার, আমি এটা ট্রাই করেছি, ভিতরে জেলি দেয়া, বিভিন্ন ধরনের সসেস আইটেমগুলো আছে, বার্গার আছে এই পাশে, তারপরে পেস্ট্রি কেকগুলো আছে। এইটা ধরেন যে এর মধ্যে দেখেন কাঁচা বাজার আছে, খুবই ছোট ছোট সাইজের বেগুন, একটা শসা, তারপরে এইটা সাদা বেগুন আমাদের দেশে হয় না, এই দেশে হয় কাঁচা আম এইভাবে র্যাপ করা হবে। ওদের দেশে জাম্বুরা খুবই মিষ্টি। তারপরে এই পাশে আপেল সবই আছে। 7-Eleven স্যান্ডউইচগুলো কিন্তু বেশ মজার, আপনারা আসলে ট্রাই করতে পারেন। যতবার এই হোটেলে ওঠানামা করছি ওর সাথে মজা করছি অনেক। সো নাও টাইম টু গো, হ্যাভ এ গুড টাইম। এই যে বলতে বলতেই তৌকির ভাই চলে আসছে। আরে ভাই, তৌকির ভাই চলে আসছে। ব্যাগপত্র এগুলো হোটেলেই রাখতে চাইছিলাম, বাট তৌকির ভাই বললো যে গাড়িতেই উঠায় ফেলে। তো ফার্স্টে আমরা বিচ এরিয়াগুলো ঘুরবো একটু। চলে আসছে আমাদের আজকের দিনের প্রথম স্পট কারণ বিচে। গতকাল খাইনক বিচে গিয়েছিলাম, ওইটার সাথে কিছুটা সিমিলারিটি আছে। ঘুম থেকে ওঠার পরে দেখি খুবই তীব্র রোদ, একটু পরে আবার দেখি এরকম মেঘলা ওয়েদার। তবে এখানে ভাই ওয়েদার চেঞ্জ হতে সময় লাগে না। এই ওয়েদারেও দেখলাম যে ফরেনাররা সানবাথ নেওয়ার জন্য শুয়ে আছে এখানে। ম্যাক্সিমাম ফরেনাররাই দেখলাম যে ইউরোপ কান্ট্রিগুলো থেকে আসে, আর ওদের কান্ট্রিতে দেখা যায় যে আমরা যেরকম বরফের দেশে গিয়ে যখন বরফ পাই আমরা যতটা মজা পাই না, ঠিক ওদের দেশে ওরা রোদ তেমন একটা পায় না। তো ওরা রোদ পাইলে ওই রকমই মজা পায়, এবং এই দেশগুলো ভ্রমণের তালিকায় ওরা এর জন্যই রাখে যে এখানে এসে ওরা গরমটাকে উপভোগ করবে এবং এই সূর্যের আলোটাকে উপভোগ করবে, এর জন্যই আসে মেইনলি। জুতা পরে আসছি, কিছু করার নাই, এখন জুতা পরেই এই বিচের পার পর্যন্ত যেতে হবে। ও এই বিচে কিন্তু ঢেউ আছে বেশ ভালোই। এখন পর্যন্ত যতগুলা বিচে গেছি কোনোটা বিচই কম্পেয়ার করার মতো না। এই বিচে অ্যাক্টিভিটি বলতে আপনারা এরকম জেট স্কি করতে পারবেন, সারফেস করতে পারবেন, তারপরে স্নরকেলিংও করতে পারবেন এখানে। পাতং বিচে তো আসলে মানুষজন অনেক বেশি, কিন্তু এই বিচটা দেখলাম সে তুলনায় অনেকটা নিরিবিলি আছে, পরিবেশটাও সুন্দর, আর অনেক বাতাস হচ্ছে এখন। কারণ বিচ দেখা শেষ, এখন যাব হচ্ছে কাটা বিচে। এখন যে এলাকায় আছি এলাকাটা খুবই শান্ত নিরিবিলি একটা এলাকা, আর এই এলাকাটার নামই হচ্ছে কাটা।
কাটা থেকেই কাটা বিচ। যারা বেশি ক্রাউড পছন্দ করে না তারা এই এলাকায় এসে হোটেল নিতে পারেন। বিচের পাড়েই অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, একদম হোটেল থেকে বিচ দেখতে পারবেন এবং মোটামুটি রিজনেবল প্রাইসেই কিন্তু পাবেন। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হোটেল। তারপরে এই যে এই পাশে হোটেলের এখানে অভাব নাই। কত সুন্দর সিস্টেম ওদের, পানি দিয়ে পরিষ্কার করছে ওরা, রাস্তাও কিন্তু এভাবে পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে। বিচের সাইডে যে রাস্তাটা চলে গেছে, রাস্তার পাশ দিয়ে যে দোকানপাটগুলো আপনারা দেখলেন, এই দোকানগুলো কিন্তু এখানকার নাগরিক হলে আপনার মন চাইলে আপনি স্টল বসিয়ে ব্যবসা বাণিজ্য এখানে করতে পারেন। এর জন্য এমন না যে কোনো নেতা ফেতা এসে চাঁদাবাজি করবে, কাউকে টাকা পয়সা ট্যাক্স এসব দিতে হবে, বিষয়টা মোটেই এমন না। ওয়াও, এটা হচ্ছে কাটা বিচের গেট। আর এই যে দুই পাশে দেখেন ফুল গাছ লাগানো, দারুণ লাগছে এই জায়গাটা। এই পাশে একটা রেস্টুরেন্ট আছে। বিচের পাশে যে এরকম দোকানপাট আছে, এখানে বাচ্চাদের খেলনার জিনিসপত্র আছে। তারপরে আপনারা সানবাথ নেওয়ার জন্য যে চাদর টাদর লাগে ওগুলো সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে একটা ম্যাপিং করা আছে যেন সবার বুঝতে সুবিধা হয়। যারা রিল্যাক্সিং পছন্দ করে তারা চেয়ারে বসে রিল্যাক্স করছে খুবই সুন্দরভাবে, এবং সারি সারি এরকম চেয়ার, অভাব নাই। বিচের পাড়েই কিন্তু এই যে মাসাজ করে দেয় ওরা, নো মাসাজ ডাক দিবে এরকম। এই যে থাই মাসাজ, অয়েল মাসাজ, বিভিন্ন ক্যাটাগরির মাসাজ ওরা করে থাকে। এই যে একদম বিচের পাড়েই কোল্ড ড্রিঙ্কসগুলো এরকম সুন্দর বরফ দিয়ে রাখা, কোকোনাট চাইলে খেতে পারবেন। থাইল্যান্ডের মাসাজ আসলে বিশ্বজুড়ে এর একটা খ্যাতি আছে এবং খুবই প্রফেশনাল ওয়েতে এরা কাজগুলো করে। এখনই তো একটা দুর্ঘটনা ঘটে যেত, ক্যামেরায় কথা বলতে বলতে যাচ্ছিলাম, একজনের গায়ের উপরে অলরেডি পা দিতে নিয়েছিলাম, একটা ফরেনারের গায়ে, মানে সে সানবাথ নিচ্ছিল। এখানে আসলে কিছু কিছু ফরেনাররা এসে এমনভাবে সানবাথ নেয় দেখে মনেই হবে না যে কেউ শুয়ে আছে, মানে মরা মানুষের মতো একদম বালুর মধ্যে পড়ে থাকে, দেখলে মনে হয় যে এটা কোনো মানে মৃত একটা কিছু পড়ে আছে, এরকম একটা ব্যাপার। এই যে Sorry. হ্যালো, How much it cost? How much OSMO? How much it cost in US dollars? This. cost Yeah. Price. It's around $800. 800. 800. It's all OLED display, yeah. Yes. And 4K Ultra HD. Ultra HD, 4K, 5K, all is available. Yeah. Yes. For $800 US dollars. 800 almost. Okay. AliExpress or Ali, you can buy it from AliExpress, online marketplace. You can buy. like eBay.com or Amazon.com. Yes. You can buy from there. 800. 800. And how many GB? Storage. What about storage? No storage. You can use external SD storage. Okay, understand. Good stuff. Hi guys. থ্যাংক ইউ। দেখেন মানুষ কিন্তু এই বিচে কম নাই, কিন্তু বিচের পাড়ে এসে সেটা আপনার ফিল হবে না, একটা হ্যাপেনিং ভাইব আছে এখানে। এই বিচের আরও একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এইটা সার্ফিং করার জন্য সব থেকে ভালো জায়গা, বিশেষ করে যারা সার্ফিং মাত্র শিখছেন, পুরোপুরি পারেন না। বিচের পাড়ে সব থেকে বেশি এনজয় করে হচ্ছে এই বাচ্চাগুলো। বালু পেয়ে যে ওরা কি খুশি হয়, রোদ নাই সেরকম, আবার বাতাসও পাচ্ছি, মানে ওয়েদারটা এক কথায় দারুণ। তবে এই ওয়েদারটা এখন থাকলে হয়। আসলে এইটাই বিচ পারে বাচ্চাদের, এইগুলোই হচ্ছে আনন্দ। একটা বাবা তার মেয়ের সাথে খেলা করছে বিচের পারে, কি সুন্দর একটা দৃশ্য। হ্যালো, কি ভাই সানগ্লাসটা কেমন? ভালোই লাগতেছে। বিচের পাড়ে এসে এই সানগ্লাসটা পছন্দ হয়ে গেল এবং একদম আমার চোখের মাপে, মানে এই পাশ দিয়ে বালু টালু কিচ্ছু ঢুকবে না, তো ভাবলাম যে নিয়ে নেই। এটা ফার্স্টে উনি দাম চাইছে 600 বাত, দেন বার্গেন করে এটা 300 বাতে নিয়ে আসলাম, তো এখন এটা নিয়ে নিব। এটা পছন্দ হয়েছে, কিছু করার নাই। একদম সাইড দিয়ে ঢাকা, এটা আমার জন্য ভালো হয়েছে যে অনেক সময় বাইক চালাই, সাইড দিয়ে বালু টালু ঢুকে যায়, তারপরে ট্রাভেল করার সময় ওই যে বিচের পাড়ে আসলে বালু উড়ে আসে, মানে এইটা অ্যাটলিস্ট প্রোটেক্ট করবে আমাকে। সমুদ্রের মধ্যে সার্ফিং করা এটা অ্যাকচুয়ালি যারা জানে না তাদের জন্য কিন্তু ব্যাপারটা এতটা ইজি না, এটা শেখার একটা বিষয় আছে। তো এদের যে শেখানোর যে সিস্টেমটা, এই যে
একটা সমুদ্রের মতো ঢেউ তৈরি করে তার মধ্যে শেখানো, প্লাস আপনাকে গাইড করার জন্য একজন থাকবে, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে যে এই ক্ষেত্রে শেখাটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে তাদের জন্য। এগুলো কিন্তু সব টেবিল ল্যাম্প, এর মধ্যে লাইট আছে এবং এটাকে ওরা বানাইছে কোকোনাট ট্রি। তারপরে এই যে হাতির বাচ্চা এগুলো কিন্তু ওরা নারিকেলের থেকেই বানায়, মানে হ্যান্ডমেড একটা জিনিস, ক্রিয়েটিভিটির একটা ব্যাপার আছে। হাতির বাচ্চা, তারপরে জেব্রা, বড় সাইজের জেব্রা দেখেন, এবং প্রত্যেকটার পেটের মধ্যেই ল্যাম্প লাগানো আছে। কাটা বীজটা ঘুরে আসলে খুবই ভালো লাগলো। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা হচ্ছে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, হ্যাঁ। আমি শিওর না, যদি আমরা গাড়ি রাখতে পারি ওইখানে কিছু সময় স্পেন্ড করবো। ওইটা কিছু পাতো সব সময় আপনার মানুষ থাকে। ঘোরা এরে সর্বনাশ। এটা ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্ট, এবং যারা ড্রোন ফ্লাই করবে তাদের জন্য আলাদা করে একটা জোনই এখানে করে দিছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, কারণ ভিউ পয়েন্ট এখান থেকে কারণ বিচটা দেখা যাচ্ছে, এবং নট অনলি বিচ, আশেপাশে যে পাহাড়গুলো আছে সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সেগুলো। হালকা একটু রোদ থাকলে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম, বাট যেহেতু একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার, এর কারণে অনেক দূরের ভিউগুলো না একটু ফগি দেখাচ্ছে। আরও একটা ব্যাপার মাত্রই খেয়াল করলাম, ওই যে দূরে, অনেকটা দূরে বিগ বুদ্ধার যে মূর্তিটা আছে, এই এত দূরের থেকে ওই মূর্তিটা দেখা যাচ্ছে, পুরো কারণ বিচটা দেখা যাচ্ছে। আমরা এই সাইডটাতে ছিলাম কিন্তু একটু আগে। ও কি সুন্দর বাতাস হচ্ছে এখানে, বৃষ্টিও হচ্ছে, গুড়ি বৃষ্টি নামা কিন্তু শুরু হয়েছে ভাই। গুড়ি না, ওই পাশে ভালো, যেখানে বৃষ্টি নামার দরকার ধুমসে বৃষ্টি নামছে, এখানে আমরা পাইতেছি গুড়ি। আপনারা একই ফ্রেমে দেখতে পাচ্ছেন কারণ বিচ এবং কাটা বিচ, ওই পাশেরটা কারণ আর এই পাশেরটা হচ্ছে কাটা। গাছ দেখতে মরা মনে হচ্ছে, তারপরেও দেখেন আবার ফুলও ধরে আছে। এখন আমরা চলে আসছি নাইহান বিচ এরিয়াতে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, বিল্ডিং বাড়িঘর তো সব রেখে আসলাম, এখন চলে আসছি বিচের সাইডে। এই এলাকাটা খুব এক্সপেন্সিভ, আমাদের দেশে গুলশান বনানীর মতো থাইল্যান্ডে হচ্ছে এই এলাকা। থাইল্যান্ডে যারা ঘুরতে আসে মিলিয়নার বিলিয়নার, তারা এই এরিয়াগুলোতে থাকে। অনেক এক্সপেন্সিভ, এখানে লাইক মিলিয়নিয়াররা আসে, বড় বড় বিজনেসম্যান, তাদের হলিডে কাটানোর জন্য, সময় কাটানোর জন্য আসে এখানে। আপনার বড় বড় প্রাইভেট রিসোর্ট, ভিলা টিলা আছে। অন্যান্য এলাকায় যেমন আপনার 40 বাত একটা আইটেম, এখানে তো এটা 80 বাত। এখানে যদি এক রাত একটা ভিলাতেই স্টে করতে যাই মিনিমাম কেমন? হ্যাঁ 20,000 বাত। 20,000? হ্যাঁ, লাইক আপনার 70-80 হাজার টাকা মিনিমাম, এটা আরো বেশি হইতে পারে। এক রাত থাকার ভাড়া। বিচের পাড় দিয়ে বেশ কিছু সি ফুডের দোকান দেখা যাচ্ছে, তারপরে এই যে রেস্টুরেন্ট আছে, এগুলোও কিন্তু এক্সপেন্সিভ। প্রথমে গুড়ি বৃষ্টি নামতেছিল, ওইটা তেমন একটা গায়ে লাগতেছিল না, বাট এখন বৃষ্টি বেড়ে গেছে। এই যে ফুড শপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেইনলি চাঙ্গা হয়ে ওঠে হচ্ছে সন্ধ্যার পর থেকে। আরে সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই মিলিয়নার বিলিয়নার, এই এলাকাতেই আছে, এখানে আসে মেইনলি এনজয় করার জন্য। থাইল্যান্ডে আসলে নাইট লাইফের বাইরেও যে কত কিছু আছে, এগুলো আসলে এই এলাকাগুলোতে আসলে বোঝা যাবে। ও ওয়েদার দেখেন সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, আমার ক্যামেরাটাও ভিজে যাচ্ছে। এতক্ষণ যে ক্যামেরা দিয়ে রেকর্ড করছিলাম ওইটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ না, সো আমি এখন ক্যামেরাটা চেঞ্জ করলাম। সমস্যা হচ্ছে উপরে সবই হচ্ছে ছাতা, সো এটার ভিতর দিয়েও আর কি পানি চলে আসে বৃষ্টিতে। এখন বিচের পাড় থেকে সবাই উঠে আসছে, এই যে সবাই দাঁড়ায় আছে আমার সামনে। বেচা বিক্রি কিন্তু তেমন একটা ছিল না, বাট যেই বৃষ্টিতে এখানে সবাই এসে দাঁড়াইছে, এদের বেচা বিক্রিও বেড়ে গেছে। এখন সবাই দাঁড়ায় কি করবে, বিভিন্ন খাবার টাবার অর্ডার করছে, বেচা বিক্রিও এই ভাগে এদের বেড়ে গেছে। এই যে এত মিলিয়নারদের মাঝে যে আমরা এখন দাঁড়ায় আছি, এটা কেমন লাগতেছে বলেন? আমাদেরও মিলিয়নিয়ার ফিল হইতেছে, কারণ আমরা মিলিয়নিয়ারদের পাশে। বৃষ্টি তো কিছু করার নাই, কিচ্ছু করার নাই। এখানে যখন একটা মানুষ কোনো একটা দেশে ঘুরতে আসে, এটা মিলিয়নিয়ার হোক বিলিয়নিয়ার হোক, লাইক সবাই লোকাল পিপলদের সাথে মিশার চেষ্টা করে, কিংবা অন্য কোনো টুরিস্ট দেখলে এরকম যে না সে ইন্ডিয়া থেকে আসছে, সে বাংলাদেশ থেকে আসছে, তার সাথে আমি একটা ইগো নিয়ে থাকবো, বিষয়টা এরকম হয় না। বরং তো বাংলাদেশিদের মধ্যে এই সমস্যাটা আছে। বাংলাদেশে যারা বড় লোক, টাকা পয়সাওয়ালা মানুষ ইগো নিয়ে চলে, কিন্তু এইসব মানুষ ইগো নিয়ে চলে না। আপনি কথা বললে বুঝবেনই না যে ভাই সে মানে কিরকম পার্সন,
হয়তো বসে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এখানে এসে ধরেন সবার সাথে সে মিশতেছে, সবার সাথে সে কথা বলেছে, এই আর কি। এটা একটা ব্যাপার যে এদের মধ্যে ওই অত পরিমাণ ইগো নাই যে আমি অনেক টাকার মালিক, তা না। বৃষ্টি এখন কিছুটা কমছে, আর এই সমুদ্রে যে বড় বড় ঢেউ, বাবার শব্দ গর্জন এই পর্যন্ত শুনতে পাচ্ছি। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা ওই রকম প্রাইভেট বোটগুলো নিয়ে, যেটাকে বলে ইয়াত, উচ্চারণটা ইয়াতের মতো হয়, ইয়াত, ওইগুলোতে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, সময় কাটায়, মানে কি কি যে করে সবই করে ওই বোটে এক কথায়। এই বিচের পারে ওই একটা রিসোর্ট চোখে পড়ার মতো, আর ওইটার ভাড়া অনলাইনে চেক করলাম, দেখাচ্ছে 13,000 বাত, মানে বাংলাদেশি টাকায় 40,000 টাকারও উপরে। আর এই পাশে যে প্রাইভেট ভিলাগুলো আছে ভাই, ওগুলার ভাড়া আরো এক্সপেন্সিভ, লাখ লাখ টাকা গুনতে হবে শুধুমাত্র এক রাত থাকার জন্য। শরীফ ভাই দেই বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, বিচের পারে আইসা আর খেলনা নিয়ে খেলতে শুরু করে দিছে। থাইল্যান্ডে আসার পর তো গাঁজার দোকান অনেক দেখাইলাম আপনাদের, তবে এবারে আরো একটা মজার জিনিস দেখায় যে গাঁজা দিয়ে ওরা কত কিছু তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন ক্যানাবিস পপকর্ন, মানে গাঁজার পপকর্ন, ক্যানাবিস কুকি, গাঁজার বিস্কুট, ক্যানাবিস ব্রোনি, মানে এইরকম অনেক ধরনের খাবার কিন্তু এখানে আপনারা পাবেন, এবং পুরো থাইল্যান্ড জুড়েই পাবেন। গাঁজা দিয়েও ওরা অনেক কিছু তৈরি করে। আসলে খাবারের উপরে যেন মাছি না পড়ে তার জন্য দেখেন ওরা কি সিস্টেম করে রাখছে। বড় লোকের যারা, হ্যাঁ, বড় লোকের মানে বড় লোকদের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এটাই। তো এখন আমরা চলে আসছি উইন্ড মিল ভিউ পয়েন্টে। দেখেন এখান থেকে জাস্ট এই যে সামনের ভিউটা দেখেন, ও একটা আইল্যান্ড। প্রাইভেট বোটগুলো যেগুলোকে ইয়াট বলা হয়, এগুলো কিন্তু এই যে সামনে দাঁড়ায় আছে, এখান থেকেই দেখতে পাচ্ছি ওরা বোটের মধ্যে পাটি পুটি সবই করছে, এখান থেকেই দেখা যাচ্ছে। এই ভিউটা দেখে জাস্ট মানে মনটা শান্ত হয়ে গেল একদম। গতকালকের মতো আজকে যদি রোদ আর গরম থাকতো তাহলে হয়তো আমরা এত সুন্দরভাবে সবকিছু এনজয় করতে পারতাম না, অস্থির হয়ে যেতাম গরমে। এটা আসলে লাকের একটা ব্যাপার। গাড়িটা যেখানে পার্ক করা হয়েছে এটা একটা প্রাইভেট প্রপার্টি, তারপরেও কিছু বলে নাই, ইজিলি পার্ক করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, এবং এটার জন্য এক্সট্রা কোনো চার্জও কিন্তু নাই। এখন আসছি ফুকেট ডাউনটাউনে, আর এখানে আগেকার সময়ের ঘর বাড়ি দেখতে পারবেন। তারপরে পর্তুগিজরা একটা সময় এই জায়গাগুলোতে বেশ ভালোই রাজত্ব করে গেছে। থাই লোকাল সংস্কৃতি যদি ভালোভাবে জানতে চান তাহলে এই ডাউনটাউন আপনারা সাইট সিন করতে পারেন। এখানকার মানুষজন আসলে পশু পাখিকে যে কতটা ভালোবাসে এটা আজকে এই দৃশ্য না দেখলে বুঝতাম না। আসার সময় দেখলাম যে বিশাল বড় একটা ব্যানার লাগানো, সেখানে তার বিড়ালটা হারায় গেছে এবং সেই বিড়ালের একটা বড় ছবি দিয়েছে। বিড়াল যিনি পাবেন তাকে আবার 10,000 বাত পুরস্কার দিবে। তো দেখেন ওনার ওই সাইনবোর্ডটা লাগাইতে ওই জায়গাটা কিন্তু ভাড়া নিতে হয়েছে ফার্স্টে, এবং যে জায়গাতে ওই সাইনবোর্ডটা লাগাইছে ওই জায়গার ভাড়াও কিন্তু অনেক বেশি। সে ওই খরচ করছে, আবার বড় যে ব্যানারটা প্রিন্ট আউট করছে ওইটাতেও কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। আবার সবশেষে যে খুঁজে এনে দিবে তাকে আবার 10,000 বাতও পুরস্কার দিবে, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে প্রায় 33,000 টাকা হচ্ছে। আর আমি এখন যে এরিয়াতে আছি বলতে গেলে এখানকার আশেপাশে সবাই মুসলিম। হালাল ফুডের একটা রেস্টুরেন্টে এখন আসছি, দুপুরের খাবারটা আমরা এখান থেকেই করে নিব। চিকেন বিশাল বড় একটা সাইজের মেনু, যেটা এক ফ্রেমে দেখানো সম্ভব হচ্ছে না। দেখেন এটা নিলেই ভালো ছিল, মাইন্ড চেঞ্জ করে ফেললেন। চিলি বেস্ট ফ্রাইড রাইস, এটা আপনার বাংলাদেশে আছে কিনা শিওর না, বাট এটার আপনার টেস্ট
অসাধারণ। এই স্যুপটা কিন্তু ফ্রি, আর যে কোনো আইটেমের সাথে এই স্যুপগুলো দিয়ে দেয়। এইটা আমার কাছে খুব ইউনিক একটা ব্যাপার মনে হলো। খাবারের মধ্যে ফ্লেভার অ্যাড করার জন্য এরকম পুদিনা পাতাও ওরা দিয়ে দিছে। ওরে কত কিউট কিউট কয়টা বিড়ালের বাচ্চা, টেনে নিয়ে চলে যাচ্ছে। জীবন সার্থক এরকম একটা দেশে জন্ম নিয়ে, কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই যে আর একটা বিড়াল, এরা খুব সম্ভবত একটা ফ্যামিলি। এখন চলে আসছি ফুকেট বাস টার্মিনালে, যেখানে আমরা নেমেছিলাম এবং ব্যাক করার টিকিট কেটেছিলাম। এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 2। ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন হচ্ছে বিদায়ের পালা। তৌকির ভাইকে বিদায় দেব এখানে, দেন আমরা এখানকার বাসে করে আবার ব্যাংকক পর্যন্ত চলে যাব। আর আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা যখন ফুকেটে আসবেন বাসে করে, ব্যাক করার টিকিট তখনই কেটে ফেলবেন, কারণ ফুকেট থেকে ব্যাংকক যাওয়ার চাপ প্রচুর পরিমাণে। দেখা হবে যখন ব্লগ বানায় তখন আমরা হয়তো বা ট্রাভেল আরম্ভ করি নাই, আর পরে করছি, মানে ওনারই ব্লগ দেখে আমরা লাইক ইন্সপায়ার্ড হয়েছি। আর ভাইয়া সবাই অনেক ভালো মানুষ, অনেক আমরা আজকে সারাদিন অনেক আনন্দ করলাম, অনেক ভালো সময় কাটলো তৌকির ভাইয়ের সাথে। আর ইনশাল্লাহ আবার ব্যাংককে দেখা হবে। আমাদের ব্যাংককের বাস হচ্ছে 7টার সময়, এখন 6:30 বাজে, আর আধা ঘন্টার মধ্যে বাস ছেড়ে দিবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা হলো। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।